সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির মন্ত্রী এমপিদের ওরিয়েন্টেশন শুরু। প্রশিক্ষক, সিনিয়র নেতা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও বিশেষজ্ঞরা। সুদসহ কৃষি ঋণ মওকুফ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত, বলেছেন রাষ্ট্রপতি। পাট পণ্যের মেলা উদ্বোধন। রমজানে নিত্যপণ্যের দাম চড়ছেই, নিম্ন ও মধ্যবিত্তদের আমিষের ভরসা। ব্রয়লার মুরগির কেজি উঠে গেছে 200 টাকায়। ইরানের প্রশাসনকে দেশটির সরকারের পক্ষ ছাড়ার আহ্বান ট্রাম্পের। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন লারিজানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। সবাই যেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারেন, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজনের প্রথম পর্ব শেষে তিনি এসব কথা বলেন। গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সকাল 10:30টায় 2 দিনের এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়। আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণ। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এই সংসদের 296 জনের মধ্যে 219 জনই নতুন। তাই আইন প্রণয়ন, বিল পাস, সংসদ সদস্যদের ভূমিকা এসব বিষয়ে ধারণা দিতেই এই আয়োজন। সংসদের রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, এটি প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান আছে। জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় সেশনে শুরু হবে বেলা 2:30টায়, যা চলবে 4:30 পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে, আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। তবে ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরোয়ার, মন্ত্রিসভার সদস্য এবং দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় পর্ব কি শুরু হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ পরে আপনি আগে উবে যেরকম বলেছিলেন যে 2:30টার সময় দ্বিতীয় পর্ব শুরু হবে, যেখানে ঢাকা, ফরিদপুরের কিছু সংসদ সদস্য এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সদস্যরা তারা অংশ নেবেন। এর আগে সকালে 10:30 থেকে যেটা শুরু হয়েছে সেই পর্বে মন্ত্রিপরিষদ এবং মন্ত্রিপরিষদ সদস্য এবং সংসদের হুইপ, চিফ হুইপ তারা অংশ নিয়েছেন। তাদের পর্ব শেষ। এখন দ্বিতীয় পর্বে এই সংসদ সদস্যদেরকে কর্মশালার মতো যে আয়োজন করা হয়েছে সেটি শুরু হবে 2:30টার দিকে শুরু হবে, সেটি 4:30 পর্যন্ত চলবে। আমরা এরই মধ্যে দেখেছি যে বেশ কিছু ফরিদপুর এবং রাজশাহী, ঢাকা বিভিন্ন যারা আজকে এখন এই কর্মশালার জন্য আমন্ত্রিত, তারা বেশ কিছু নামাজের পরপরই অনেকে ঢুকে গেছেন, অনেকে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন এই যে এমপিরা এই আসছেন তাদের কর্মশালায় অংশ নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে 2:30টার দিকে শুরু হবে। আমরা এর আগে যখন সালাউদ্দিন সাহেব এবং চিফ হুইপ জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এরপর কারা করবে। উনি বললেন যে আসলে সিনিয়র যারা আছেন, সিনিয়র এমপি যারা বেশ কয়েকটি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাই মূলত এখানকার কর্মশালায় দায়িত্ব নেবেন এবং তাদেরকে বলবেন সংসদের কার্যপ্রণালী, বিধি, কিভাবে সংসদ পরিচালিত হবে, কিভাবে সংসদকে প্রাণবন্ত করতে হবে। আপনি জানেন যে এবারের যে সংসদ সদস্য যে গেজেট নোটিফিকেশন তৈরি, তার মধ্যে 209 জন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত মিলিয়ে 200-র মতো সদস্য আছে নতুন।
তো তাদের অংশগ্রহণটাকে প্রাণবন্ত এবং যুগোপযোগী করার জন্য এবং সংসদকে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য গড়ে তোলার জন্য এই সাময়িক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। এই কর্মশালার মাধ্যমে তারা আসলে প্রাথমিক জ্ঞানগুলো নিতে পারবেন। কালকে আবার 2 সেশনে বাকি সদস্যরা অংশ নেবেন। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে পাট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন। পরিবেশ দূষণ রোধ ও পলিথিনের ব্যবহার কমাতে পাটের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। বলেন, সুদ সহ কৃষিঋণ মওকুফ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। অনুষ্ঠানে এ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8 জন উদ্যোক্তাকে জাতীয় পাট পুরস্কার দেওয়া হয়। এছাড়া আলোচনা অনুষ্ঠান শেষে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 9 দিনব্যাপী পাটজাত পণ্যের মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। রমজানে নিত্যপণ্যের দামে অস্বস্তিতে সাধারণ মানুষ। ইফতার ও সেহরির বাজার করতে গিয়ে বাড়তি খরচের চাপে তাদের হিমশিম অবস্থা। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আমিষের ভরসা ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে 200 টাকায় পৌঁছানোর নতুন করে দুশ্চিন্তা চেপেছে। কেজিতে 10 টাকা বেড়ে সোনালী মুরগির দামও। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। লেবু, বেগুন, শসা সহ ইফতারের অপরিহার্য বেশিরভাগ উপকরণের কিছুটা দাম কমলেও অনেক জায়গায় লেবু এখনও বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা হালিতে। ইফতারে আরেকটি জনপ্রিয় উপকরণ খেজুর এবার এখনও নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে। অন্যান্য ফলের দামও চড়া। সপ্তম দিনে গড়ালো ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। বিমান হামলা হয়েছে তেহরান ইউনিভার্সিটিতে। ইরানকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করে দেশটির সামরিক কর্মকর্তা আর কূটনীতিকদের পক্ষ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুদ্ধ থামাতে নিয়মিত অনুরোধ করছে তেহরান, আর সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ার দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা পরবর্তী সপ্তম দিনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর বিমান হামলা জারি রেখেছে। বৃহস্পতিবার 24 ঘণ্টায় বাসা, হাসপাতাল সহ কমপক্ষে 33টি বেসামরিক অবস্থানে হামলার তথ্য দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সকালে হামলা হয়েছে তেহরান ইউনিভার্সিটিতে। এদিকে ইরানের সামরিক সক্ষমতা কমানোর সমর্থনে ভিডিও প্রকাশ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ইরানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিতে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলও। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এতে বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণে ধ্বংস হয়েছে, আগুন ধরেছে একাধিক স্থাপনা, যা সাধারণ ইসরায়েলিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ইরানের হামলায় আক্রান্ত হওয়ার আতঙ্ক। হামলা হয়েছে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে, যা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। একইভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা হলেও তা প্রতিরোধের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলা হয়েছে বাহরাইনের রাজধানী মানামার হোটেল আর আবাসিক ভবনে। হামলা হয়েছে ইসরায়েলি দূতাবাসেও। ইরানের মিসাইল হামলায় আগুন ধরেছে বাহরাইনের একটি তেল শোধনাগারে। এমন অবস্থায় ইরানের বিমান বাহিনী আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, মুহুর্মুহু হামলায় দেশটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের সামরিক শক্তি বর্তমানে খাদের কিনারে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এখন তাদের কোনো কার্যকর বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। বিমান ও যোগাযোগ ব্যবস্থার অধিকাংশই ধ্বংস করে দেয়া হয়েছে। ইরান বর্তমানে দিশারা হয়ে চুক্তির জন্য ফোন করছে। আমি তাদের বলেছি, অনেক দেরি হয়ে গেছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলার প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে তেহরান।
মার্কিন সেনারা ইরানে ঢুকলে তাদের বন্দী করা হবে, হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা আর ভূখণ্ড দখল অভিযান পুরোদমে জারি রেখেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুত ছাড়াও দক্ষিণের অন্তত 4টি শহর লক্ষ্য করে শুক্রবার সকাল পর্যন্ত রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে গোলানে ইসরায়েলের সামরিক ঘাঁটি আর হাইফা বন্দর লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে টানা 6 দিনের মতো বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজ চলাচল। এ পর্যন্ত বাতিল হয়েছে 210টির বেশি ফ্লাইট বিপর্যয় চরমে ওঠায় আটকা পড়েছেন হাজারো প্রবাসী। ঈদের ছুটিতে দেশে ফিরতে ব্যাকুল প্রবাসীরাও রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। এই অবস্থায় দু একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে কিছু যাত্রী চলাচল করলেও বেশিরভাগ যাত্রী জানেন না কবে ফিরতে পারবেন নিজ ঠিকানায়। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যুদ্ধের উত্তাপ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ থেকে বন্ধ প্রায় কাতার, দুবাই, সৌদি আরব সহ বেশিরভাগ দেশের উড়োজাহাজ চলাচল। এই অবস্থায় কবে কাজে ফিরতে পারবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় হাজারো প্রবাসী। ফ্লাইট মিস মানে একটা ফ্যামিলির উপরে সম্পূর্ণ ভরণ পোষণ তার উপরে থাকে, এটাই মাথার মধ্যে টেনশন, চিন্তা। যেতে পারবো কিনা কি এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল। পরে আমরা কোম্পানিতে জানাইছি, জানানোর পরে ওখান থেকে আমার টিকিট সব কিছু কনফার্ম করে দিছে। গত 3 তারিখে ফ্লাইট ছিল, এখন ক্যান্সেল হওয়ার পরে আজ 5 তারিখে ফ্লাইট, আবার রিটার্ন ফ্লাইট দিছিল। আদৌ সন্দেহ হইতেছে যাইতে পারবো কিনা, ভয় ভীতি তো কাজ করতেছেই। গেল 6 দিনে 2 শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বাংলাদেশে আটকা পড়েছেন অনেকে। এসব যাত্রীদের টিকিট পুনরায় ইস্যু করতে হিমশিম খাচ্ছেন বিমানের কর্মকর্তারা। আমরা প্রবাসীদের যারা টিকিট চেঞ্জ করতে চায়, তারিখ পরিবর্তন করতে চায়, রিফান্ড করতে চায়, আমরা তো আপনাদের মাধ্যমে এবং এমনিতেও প্যাসেঞ্জারদেরকে জানানো হয়েছে তারা এটা করতে পারবে উইদাউট কম্পেনসেশন। 24 ঘন্টায় আমাদের কর্তৃপক্ষ এটা অবজারভেশনে রাখছে, কন্টিনিউয়াসলি সিচুয়েশন। 6টা স্টেশন আপাতত বন্ধ আছে। এগুলো যেই মাত্র আমরা জানতে পারবো যে পরিস্থিতি মোটামুটি আয়ত্তে, যখনই আমরা ক্লিয়ারেন্স পাবো তখনই আমাদের ফ্লাইট চলাচল শুরু করবে। যাত্রী সামলাতে হিমশিম বড় এয়ারলাইন্সগুলোও ঘোষণা দিয়ে বন্ধ রেখেছে ফ্লাইট চলাচল। সহসাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো আশা দেখছেন না এ খাতের বিশ্লেষকরাও। এই যে একটা বিপর্যয় হয়েছে, এটা কাটিয়ে ওঠাটা কিন্তু খুবই ডিফিকাল্ট আর কি। বাট এটা কিন্তু এয়ারলাইন্সগুলো তারা কিন্তু খুবই ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করছে। যখনই একটা ফ্লাইট অপরচুনিটি, স্পেশাল ফ্লাইট যাদেরকে আগে পাঠানো দরকার বা যাদেরকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া দরকার বা পেশেন্ট বা এই জাতীয়, তারা কিন্তু এইগুলো করছে। তারা স্পেশাল ফ্লাইট, কিছু স্পেশাল ফ্লাইট আমাদের ঢাকাতেও আজকে সকালে এমিরেটসের একটা স্পেশাল ফ্লাইট অপারেট করেছে। এখনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে। কুয়েত সরকার ভিসা মেয়াদ বাড়িয়ে দিয়েছে, যে যাদের ভিসা শেষ হয়ে যাবে 3 মাসের জন্য তাদেরকে ফ্রি ভিসা এক্সটেনশন করার সুযোগ দিয়েছে, অনলাইনে ভিসা করতে পারবে। কুয়েত গভর্নমেন্ট করছে। আই এম শিওর, প্রিটি শিওর যে অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো তারাও এই ধরনের উদ্যোগ নেবে। যুদ্ধ বন্ধ না হলে উচ্চ ঝুঁকিতে থাকা উড়োজাহাজ শিল্পে বিপর্যয় আরও ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্টি হয়েছে জ্বালানির সরবরাহ সংকট। এই আতঙ্কের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশনগুলোতে। সরবরাহ সংকট দেখিয়ে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। যেগুলো খোলা আছে সেখান থেকে মিলছে না চাহিদা অনুযায়ী পরিবহন জ্বালানি। সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। স্টেশনের সামনে জ্বালানি নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারির কারণে কোনো কোনো সড়কে সৃষ্টি হয়েছে যানজট। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। অধিকাংশ পাম্পে মোটরসাইকেলের জন্য 500 টাকার বেশি তেল মিলছে না। বিক্রেতারা বলছেন, যানবাহনে জ্বালানি সংকট আতঙ্কে অনেকে একসাথে বেশি তেল ও গ্যাস কিনছেন। এতে সংকট আরও বেড়েছে। লা লিগা ফুটবল শিরোপার রেসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে 4 পয়েন্ট পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের আজ ব্যবধান কমিয়ে আনার সুযোগ। স্প্যানিশ লা লিগায় সেই চ্যালেঞ্জ নিয়ে সেল্তা ভিগোর মাঠে খেলবে মাদ্রিদ জায়ান্টরা। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি। আক্রমণ ভাগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেই ভোগাচ্ছে রিয়ালকে। গত 14 ফেব্রুয়ারি ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 4-2 জয় পাওয়ার ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করে এমবাপ্পের অভাব বুঝতে দেননি।
ওসাসুনার মাঠে পরের ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দলকে 73 মিনিটে সমতায় ফেরালেও শেষ মিনিটে গোল হজম করে মাদ্রিদ জায়ান্টদের হারটা হয় 2-1 ব্যবধানে। গত ম্যাচেও ব্যর্থতার পুনরাবৃত্তি, এবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে 39 মিনিটে পিছিয়ে পড়ে ওই গোলেই হার মানে রিয়াল। এই দুই রাউন্ডে বার্সেলোনা 3-0 গোলে লেভান্তেকে আর 4-1 ব্যবধানে ভিয়ারিয়ালকে উড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধানটা 4 পয়েন্টে বাড়িয়ে শীর্ষস্থান শক্ত করে নেয়। 26 ম্যাচ শেষে কাতালান জায়ান্টদের 64, রিয়ালের 60 পয়েন্ট। আজ রিয়াল কোচ আলভারো বেলোয়ার জন্য আরেকটি পরীক্ষা। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচটি খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, যেখানে এমবাপ্পে ছাড়াও আরেক ফরওয়ার্ড রদ্রিগোর সার্ভিস মিলবে না। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা। নওগাঁর আত্রায় স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে মাদকাসক্ত স্বামী জয় সরকার। উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এই ঘটনায় নিহতরা হলেন গৌতম সরকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও 27 মাসের কন্যা জিনি সরকার। স্থানীয়রা জানায়, স্বামী জয় সরকার মাদকাসক্ত ও বেপরোয়া স্বভাবের। প্রায়ই তাদের সংসারে ঝগড়া হতো। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লে নিজের ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জয়। এতে ঘটনাস্থলে নিহত হন তার স্ত্রী। এক পর্যায়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে জয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তাদের। 21শে বইমেলার শিশু প্রহরে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শিশু কিশোরদের ভিড়। এবারের বইমেলায় সিসিমপুর না থাকায় পাপেট শো ঘিরে আগ্রহ শিশুদের। তারপরেও এই মেলা শিশু কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা অভিভাবক ও লেখকদের। শুক্রবার সকাল 11টার পর থেকেই শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা চত্বর। ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশুদের জন্য বইমেলার শিশু প্রহরে থাকে পাপেট শো সহ নানা আয়োজন। একটা টুকটুক, একটা দেখছি, একটা বাঘ দেখছি, আর একটা ব্লু কালারের একটা দেখছি। আমরা একটা পাপেট শো দেখেছি, অনেক ভালো লেগেছে। একটু পর বই কিনবো। ওরা বলেছে যে আরো বই পড়তে, অনেক মজার বই আছে, সেটাই। আমার পাপেট শো দেখতে ভালো লাগে। আমার বাবার সাথে এসেছি, আমার এখানে এসে অনেক ভালো লেগেছে। আমি এখানে এর আগে অনেক এসেছি, আমি বই কিনতে এসেছি, পপেট দেখলাম, অনেক কিছু দেখলাম, আমার অনেক ভালো লেগেছে। বাবা মায়েরা বলছেন, বই, ভাষা ও সংস্কৃতির সাথে শিশুকে পরিচয় করিয়ে দিতে বইমেলাকে কাজে লাগাতে চান তারা। বই সম্পর্কে জানুক, বইমেলা সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানুক, এই জন্য নিয়ে আসছি। পাতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ। আসলে আমার বই লাগে সিসিমপুরের। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মেলা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মজার গল্প ছড়া ও জোকস বই কিনলাম। ঠাকুমার ঝুলি, ভূতের গল্প। বাঙালি সংস্কৃতি, আমাদের ভাষা, এগুলো সম্পর্কে ওরা শুরু থেকেই আসলে অভ্যস্ত হোক, এগুলো জানুক, দেখুক। দোকানিরা বলছেন, রোজার সময় বইমেলা হওয়ায় বিক্রি তুলনামূলক কম। আর লেখকদের প্রত্যাশা, বইমেলা শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াবে। আমাদের সবাইকে কাগজের বই হাতে নিয়ে পড়তে পারতে হবে। এইটা বিশেষ করে অভিভাবকদেরকে বলি যে বাচ্চাদেরকে এই ডিভাইসটা একটু পড়ে দেন। ওরা আগে 2-3 বছর বয়সেই হাতে বই ধরিয়ে দিতে হবে। যুগে মোবাইলে আসক্ত হয়ে যায়, তো মোবাইল থেকে যাতে ফিরে থাকে এবং বইয়ে পড়ে যেন মজা পায়, আমার মূলত লেখার উদ্দেশ্য এটা। আমরা সুকুমার রায়, উপেন্দ্র কিশোর, রবীন্দ্রনাথ, তারপর গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, এই টাইপের বই বেশি বিক্রি হচ্ছে। এখানে বেশিরভাগই বিজ্ঞান ভিত্তিকই বই বেশি যাচ্ছে। নীতিকথামূলক বই এগুলো যাচ্ছে, ড্রয়িং বুক আছে আমাদের, এগুলো বেশি যাচ্ছে। এবছর দেরিতে শুরু হওয়া 21শে বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির মন্ত্রী এমপিদের ওরিয়েন্টেশন শুরু, প্রশিক্ষক, সিনিয়র নেতা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও বিশেষজ্ঞরা। সুদসহ কৃষি ঋণ মওকুফ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত, বলেছেন রাষ্ট্রপতি। পাট পণ্যের মেলা উদ্বোধন। রমজানে নিত্যপণ্যের দাম চড়ছে, নিম্ন ও মধ্যবিত্তদের আমিষের ভরসা, ব্রয়লার মুরগির কেজি উঠে গেছে 200 টাকায়।
ইরানের প্রশাসনকে দেশটির সরকারের পক্ষ ছাড়ার আহ্বান ট্রাম্পের। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন লারিজানি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।